একটু ভাবুন তো, একটা ভয়ঙ্কর যুদ্ধের পর গোটা বিশ্বের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে। দেশগুলো একে অপরের সঙ্গে লড়াই করে ক্লান্ত। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব? আজ আমরা ঠিক সেই অসম্ভবকে সম্ভব করার গল্পটাই শুনব, ব্রেটন উডস সিস্টেমের গল্প। আসলে মূল প্রশ্নটা ছিল ঠিক এটাই। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত। এরকম একটা অবস্থায় শুধু শান্তি ফেরানোই নয়, অর্থনৈতিকভাবে আবার সবাইকে একসাথে নিয়ে ঘুরে দাঁড়ানোটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই একটা প্রশ্নই কিন্তু তৎকালীন বিশ্বের নেতাদের এক টেবিলে বসতে বাধ্য করেছিল। আচ্ছা, ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে চলুন প্রথমে সেই সময়টাতে একটু ফিরে যাই। ব্রেটন উডস সম্মেলনের ঠিক আগে বিশ্বের অর্থনৈতিক অবস্থা ছিল এক কথায় ভয়াবহ বিশৃঙ্খল। এই টাইমলাইনটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। ১৯৩০-এর দশকে এলো মহামন্দা, আর তার রেশ কাটতে না কাটতেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে পরপর দুটো বিশাল ধাক্কা। এই দুটো ঘটনা পুরো বিশ্ব অর্থনীতিকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিয়েছিল। আর এই ভয়াবহ সংকট থেকেই কিন্তু ১৯৪৪ সালের জুলাই মাসে জন্ম নিল এক ঐতিহাসিক বৈঠক, যা বিশ্বের অর্থনৈতিক ভাগ্যটাই বদলে দিতে চলেছিল। ৩০-এর দশকে দেশগুলো যেন একটা আত্মঘাতী খেলায় নেমেছিল। সবাই নিজেদের রপ্তানি বাড়ানোর জন্য ইচ্ছেমতো নিজ নিজ মুদ্রার দাম কমাতে শুরু করে। এটাকে বলা হয় কম্পিটিটিভ ডিভ্যালুয়েশন বা প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন। এর সাথে যোগ হল আকাশছোঁয়া ট্যাক্স আর নানারকম বাণিজ্য বাধা। ফলাফল যা হওয়ার তাই হল, আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেল, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল ভয়াবহ বেকারত্ব আর দারিদ্র্য। তো এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই মিত্রশক্তির দেশগুলো একটা যুগান্তকারী সমাধানের পরিকল্পনা করে, ইতিহাসে যা পরিচিত হয়ে আছে ব্রেটন উডস পরিকল্পনা নামে। ভাবা যায় ৪৪টা দেশ, যাদের মধ্যে অনেকেই কিছুদিন আগেও একে অপরের সঙ্গে যুদ্ধ করছিল, তারা সবাই একজোট হল একটা সাধারণ অর্থনৈতিক ভবিষ্যৎ তৈরির জন্য। লক্ষ্য ছিল একটাই, স্থিতিশীলতা আর পারস্পরিক সহযোগিতা ফিরিয়ে আনা। আর এই বিশাল পরিকল্পনার পেছনে মূল মস্তিষ্ক ছিল দুজনের। একদিকে ছিলেন ব্রিটেনের জন মেনার্ড কেইন্স, যিনি জোর দিয়েছিলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি আর কর্মসংস্থানের উপর। আর অন্যদিকে ছিলেন আমেরিকার হ্যারি ডেক্সটার হোয়াইট, যার মূল ফোকাস ছিল স্থিতিশীলতা এবং বিশ্বে মার্কিন ডলারের একছত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আচ্ছা, তো চলুন এবার আসল কথায় আসা যাক। এই নতুন সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করত, যা প্রায় ৩ দশক ধরে এক অবিশ্বাস্য অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে এসেছিল, আর কেনই বা এই সময়টাকে অর্থনীতির স্বর্ণযুগ বলা হয়? সিস্টেমটার একেবারে কেন্দ্রে ছিল একটা কনসেপ্ট, যার নাম গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। মানেটা খুব সোজা, মার্কিন ডলারের দামটাকে সোনার সাথে ফিক্সড করে দেয়া হলো, আর বাকি সব দেশের কারেন্সি বা মুদ্রার দামটাকে ফিক্সড করা হলো সেই মার্কিন ডলারের সাথে। সোজা কথায় ডলার হয়ে উঠল সোনার মতোই নির্ভরযোগ্য। এই যে কাঠামোটা, এটাকে আমরা সহজভাবে ৩ ভাগে ভাগ করে দেখতে পারি। একেবারে গোড়ায় বা ফাউন্ডেশনে ছিল সোনা। ঠিক করা হলো ১ আউন্স সোনার দাম হবে $৩৫। এর উপর মূল স্তম্ভ বা পিলারের মতো দাঁড়িয়েছিল মার্কিন ডলার, যার সাথে বাকি সব দেশের মুদ্রা একটা নির্দিষ্ট রেটে বাঁধা ছিল। আর এই পুরো সিস্টেমটা ঠিকঠাক চলছে কিনা তা দেখার দায়িত্বে ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, অনেকটা একজন সুপারভাইজারের মতো। শুধু IMFই নয়, এর পাশাপাশি আরও একটা বড় প্রতিষ্ঠান তৈরি করা হলো, বিশ্বব্যাংক। এর কাজটা ছিল একটু অন্যরকম। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে আবার গড়ে তোলা আর উন্নয়নমূলক কাজে লম্বা সময়ের জন্য লোন দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। তো সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু যেমনটা হয়, কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে এই শক্তিশালী কাঠামোর ভেতরেও ফাটল ধরতে শুরু করল। কিছু ভেতরের দুর্বলতা আর বাইরের চাপ মিলে সিস্টেমটাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। বিশেষ করে ৬০-এর দশকে আমেরিকার উপর চাপটা খুব বাড়তে শুরু করে। একদিকে ভিয়েতনাম যুদ্ধ, অন্যদিকে দেশের ভেতরে গ্রেট সোসাইটি নামে নানা সামাজিক প্রকল্পে অসম্ভব খরচ হচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, খরচ বাড়লেও সেভাবে ট্যাক্স বাড়ানো হলো না। এর ফল যা হলো, আমেরিকায় মুদ্রাস্ফীতি হু হু করে বাড়তে লাগল, আর ডলারের আসল মূল্যের ওপর প্রচণ্ড চাপ তৈরি হলো। ডলারের সেই সোনার মতো নির্ভরযোগ্যতার ছবিতেও দাগ পড়তে শুরু করল। আর এইখান থেকেই সিস্টেমের সবচেয়ে বড়, বলা যায় জন্মগত একটা সমস্যা সামনে চলে আসে। অর্থনীতিতে এটা ট্রিফিন ডিলেমা নামে পরিচিত। বিষয়টা একটু অদ্ভুত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিকে দেখুন, গোটা বিশ্বের বাণিজ্য চালানোর জন্য আরও বেশি করে ডলার দরকার। আবার অন্যদিকে আমেরিকা যত বেশি ডলার ছাপাচ্ছে, তত তাদের সোনার রিজার্ভের তুলনায় ডলারের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর এতেই ডলারের ওপর সবার আস্থা কমে যাচ্ছে। এই দ্বন্দ্বটাই ছিল আসল সমস্যা।
মানে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো, একদিকে দুনিয়ার দরকার ডলার, আর তার জন্য আমেরিকাকে টাকা ছাপাতে হবে, বাজেট ঘাটতি করতে হবে। আবার অন্যদিকে সবাই চায় ডলারের উপর আস্থা রাখতে, যার জন্য আমেরিকার গোল্ড রিজার্ভ ঠিকঠাক থাকতে হবে। এই দুটো জিনিস একসাথে চলা ছিল প্রায় অসম্ভব। তো এই যে একটা সমাধানহীন দ্বন্দ্ব, এর শেষটা কি হলো? যা হওয়ার তাই হলো। খুব নাটকীয়ভাবে পুরো সিস্টেমটা ভেঙে পড়ল। চলুন দেখি সেই শেষের দিনগুলোতে ঠিক কি ঘটেছিল। একবার সময়টার দিকে তাকান, কি অবিশ্বাস্য দ্রুততায় সব বদলে গেল। ১৯৭১ সালের আগস্ট থেকে ১৯৭৩ সালের মার্চের মধ্যে, মানে মাত্র ১.৫-২ বছরের মধ্যে প্রায় ৩০ বছর ধরে টিকে থাকা একটা সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ল। দিনটা ছিল ১৯৭১ সালের ১৫ই আগস্ট। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে এসে এমন একটা ঘোষণা দিলেন যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এটাকেই বলা হয় নিক্সন শক। তিনি সরাসরি বলে দিলেন আমেরিকা আর ডলারের বিনিময়ে সোনা দেবে না। ব্যাস একটাই ঘোষণা, আর তাতেই ব্রেটন উডস সিস্টেমের সেই যে সোনার ভিত্তিটা ছিল ওটা এক ধাক্কায় ভেঙে গেল। অবশ্যই সিস্টেমটাকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করা হয়েছিল। নাম ছিল স্মিথসোনিয়ান চুক্তি। প্রেসিডেন্ট নিক্সন তো এটাকে নিয়ে বিশাল আশাবাদী ছিলেন। তিনি এটাকে বলেছিলেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুদ্রা চুক্তি। কিন্তু সেটা টেকেনি। এত আশা, এত বড় বড় কথা, কিচ্ছু কাজে আসেনি। আসলে বাজারের চাপটা এতটাই বেশি ছিল যে কোনো রাজনৈতিক চুক্তি দিয়ে সেটাকে আর আটকে রাখা সম্ভব ছিল না। তো সিস্টেমটা তো ভেঙে গেল, কিন্তু তার মানে এই না যে এর প্রভাবও শেষ হয়ে গেছে। এর যে লিগেসি বা উত্তরাধিকার, সেটা কিন্তু আজও আমাদের সঙ্গে আছে। চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, কি দাঁড়ায়? একদিকে এর অসম্ভব সাফল্য ছিল, যেমন অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্বজুড়ে সহযোগিতা বাড়ানো, আর আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান তৈরি করা। কিন্তু মুদ্রার আরেক পিঠ ছিল। এর কিছু বড় দুর্বলতাও ছিল, যেমন মার্কিন ডলারের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া, আর সেই সমাধানহীন টিফিন ডিলেমা। দেখুন, ব্রেটন উডস ভেঙে যাওয়ার পর তো প্রায় ৫০ বছর হয়ে গেল। আজকের দুনিয়াটা আরও অনেক বেশি জটিল, আরও বেশি কানেক্টেড। কিন্তু সেই মূল চ্যালেঞ্জগুলো, মানে স্থিতিশীলতা আর পারস্পরিক সহযোগিতা, সেগুলো কিন্তু আজও রয়ে গেছে। তো প্রশ্নটা হলো যে আজকের এই বিশ্ব অর্থনীতি কি নতুন করে একটা ব্রেটন উডসের মতো সিস্টেমের জন্য প্রস্তুত, বা আদৌ কি সেটার আর দরকার আছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।